একটা কমিশন অথবা একটা বোর্ড তৈরি করা যায় কিনা, যেই বোর্ডের সুপারিশগুলো সামনে থাকবে তারা কাজ করবেন, এটাকে বিবেচনার মধ্যে নিয়ে যাতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে যাতে কোনো অভিযোগ না থাকে, বিচার বিভাগকে অবশ্যই একটা সময়সীমা নির্দিষ্ট করে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ উদ্যোগ নেওয়া দরকার। রাষ্ট্রপতির তার যে ক্ষমা প্রদর্শন, আপনারা জানেন যে এটা আজকে সকালের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল এবং ইতিমধ্যেই রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন এই বিষয়টা আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে অনেক ক্ষেত্রে এটাকে রাজনৈতিক বিবেচনা থেকে রাষ্ট্রপতি এবং বিভিন্ন তারকা যারা অপরাধী, এমনকি তারকা খুনি যারা বিভিন্ন ফৌজদারি ক্রিমিনাল অপরাধের সঙ্গে সন্দেহাতীতভাবে যারা অপরাধী হিসেবে পরিচিত ছিলেন, তাদেরকে ক্ষমা প্রদর্শন করে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের প্রধান অভিভাবক হলেও তিনি এ ব্যাপারে নিরপেক্ষভাবে তিনি এ ব্যাপারে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। রাজনৈতিক বিবেচনা থেকে বিভিন্ন সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আলোচনা হয়েছে যে আমরা এ ব্যাপারে 49 যে ধারা আছে সেটাকে সেই ধারাকে প্রয়োজন বোধে আইনটাকে সেখানে পুনর্নির্ধারণ করা, আইনের নতুন ধারা নতুন ব্যাখ্যা করা এবং এ ব্যাপারে রাষ্ট্রপতি একক না, একটা কমিশন অথবা একটা বোর্ড তৈরি করা যায় কিনা, যেই বোর্ডের সুপারিশগুলো সামনে থাকবে তারা কাজ করবেন, এটাকে বিবেচনার মধ্যে নিয়ে যাতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে যাতে কোনো অভিযোগ না থাকে, যাতে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ না থাকে, যাতে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত অপরাধী যাতে রাজনৈতিক বিবেচনা যাতে বেরিয়ে যেতে না পারেন। এ ব্যাপারে সাধারণভাবে একটা 49 ধারার পরিবর্তনের কথাটা এসছে। পরবর্তীকালে এ ব্যাপারে হয়তো আমরা চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসতে পারবো। গুরুত্বপূর্ণ যেটা আলোচনা হয়েছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। এটা আপনারা জানেন যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিচার বিভাগ তার যে বিকেন্দ্রীকরণ, এটা আমাদের গত কয়েক দশকের গণতান্ত্রিক আন্দোলনের বড় একটা দাবি। সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক এটা করতে যেয়ে বাস্তবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা অর্থনৈতিক দিক থেকে যারা প্রান্তিক অবস্থানে বাস করেন, সামাজিক সুবিধার দিক থেকে প্রান্তিক অবস্থানে বাস করেন, তারা কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক বিচার ব্যবস্থা থাকার কারণের জন্যেই অনেকেই বাস্তবে বিচারের নামে তারা চরম অবিচারের তারা সম্মুখীন হন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 88 সালে যে আইনটা করা হয়েছিল, পরবর্তীকালে সেটাকে জানেন যে একটা আন্দোলন বিক্ষোভের মাথায় সেটাকে বাতিল করা হয়েছে। এটা 2025 সাল। বিচার ব্যবস্থা অনেকটা একটা মাকড়সার জালের মতন, যাদের ক্ষমতা বেশি তারা এটার ফাঁকফোকর দিয়ে তারা কিন্তু বেরিয়ে যেতে পারেন। সমাজের দুর্বল, অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ, অধিকারের দিক থেকে যারা প্রান্তিক অবস্থানে আছেন, এরকম লক্ষ লক্ষ মানুষ তারা চূড়ান্ত ভোগান্তির শিকার হন। গত 15 বছরে হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনে আমরা খেয়াল করেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকাতে সর্বোচ্চ আদালতের কাছে বিচার চেয়েও তারা কিন্তু এই বিচার তারা পাননি এবং হাইকোর্টের গোড়ায় হাজার হাজার মানুষকে রাত দিন তাদেরকে এখানে গড়াগড়ি খেতে হয়েছে। কথাটা এসছে সে কারণের জন্য এটাকে বিকেন্দ্রীকরণ করা দরকার। আমরা মনে করি সার্কিট বেঞ্চের যে প্রস্তাবটা এসছে, এই প্রস্তাবটাকে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে খুব একটা যৌক্তিক মনে করি না, কারণ এটা হাইকোর্ট বা অথবা ঢাকার আপিল বিভাগের তাদের ইচ্ছার উপরে এটা নির্ভর করে। বছরের কোনো একটা সময়ে তারা বিভিন্ন বিভাগে তারা হয়তো সাময়িক সময়ের জন্য তারা বেঞ্চ তারা স্থাপন করতে পারেন। আমরা মনে করি এটাকে আমাদের 8টা বিভাগে প্রাথমিকভাবে আমরা মনে করি এই স্থায়ীভাবে বেঞ্চ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া দরকার। আরেকটা বড় বিবেচনা অঞ্চল এবং তার মামলার জট, তার অর্থনৈতিক গুরুত্ব এবং জনঘনত্ব, এগুলো বিবেচনা করে আমরা মনে করি বিচার বিভাগকে অবশ্যই একটা সময়সীমা নির্দিষ্ট করে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ উদ্যোগ নেওয়া দরকার। অর্থনৈতিক ক্ষেত্রে যে কথাটা এসছে, আমাদের প্রায় 7 লক্ষ কোটি টাকার উপরে আমাদের বাজেট। সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তার বেঞ্চ বিকেন্দ্রীকরণের ব্যাপারে যে আর্থিক বরাদ্দ, আমরা মনে করি যদি পলিটিক্যাল উইল কাজ করে সেই প্রয়োজনীয় বরাদ্দ আইনজীবী সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক যে সুযোগগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করা সম্ভব। আমরা মনে করি এ ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দলের চিন্তার ঐক্য আছে। খাওয়ার বিরতির পরে হয়তো এই ব্যাপারে আমরা হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আমরা আসতে পারব।